সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো, আমরাও ভালো আছি। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক আহমদ আতিফ। আতিফ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি বিশ্ব সংযোগের দর্শক এবং আমার তরফ থেকে। আমরা জানি যে গতকাল প্রথমে শনিবার সকালে ওদের আমরা যদি ভোরে আপনার ইসরায়েল তাদের আগাম হামলা, তারা যে মুখে বলছে যে হামলা শুরু করেছে, এরপর তো অনেক ঘটনা ঘটে। আমরা সেই দিকটা অল্প আলোচনা করব। যদি মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে পরিপূর্ণভাবে জড়িয়ে পড়ে তাহলে তাদের অবস্থাটা কেমন হবে। তাদের ইতিহাস কিন্তু ভালো না। আফগানিস্তান আমরা দেখেছি, ইরাকে দেখেছি, বিভিন্ন জায়গায়। তো এই টোটাল বিষয়টা নিয়ে আমরা একটু আপনার মুখ থেকে আপডেট প্রথমে দিবেন, তারপর একটু আমরা বিশ্লেষণ শুনতে চাই। আসলে একটা মজার ব্যাপার হলো, ইসরায়েল ইরানে আক্রমণ যে শুরু করলো গতকাল সকালে শুরু করেছে, এটা ছিল হযরত আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত খাদিজার ওফাত দিবস। আবার সামনে কিন্তু আসছে 17ই রমজান, বদর দিবস। তো এই দিবসগুলো কিন্তু মুসলমানরা খুব উজ্জীবিত থাকে। তো এই সময় ইসরায়েলের হামলা দেখা যাক কোথায় নিয়ে দাঁড়ায়। এবং মার্কিন কর্মকর্তাদের সূত্রে আমরা যেগুলো জেনেছি যে তাদের এই পরিকল্পনাটা কয়েক মাস আগের, এবং এটা এই হামলার পরিকল্পনাটা অনুমোদন করা হয় কয়েক সপ্তাহ আগে। তার মানে তারা যে এই আক্রমণ করেছে এটা খুবই প্রিপ্ল্যান্ড আলোচনার, কূটনীতিক আলোচনাটা ছিল একটা আইওয়াস। এবং তাদেরকে যে বিশ্বাস করা যায় না পাশ্চাত্যের লোকদেরকে, এটা আরেকটা প্রমাণ, শেষ প্রমাণ। এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বারবার একই কথা কিন্তু বলছিল, এবং এমন সব শর্ত দিয়েছিল যেটা ইরান কেন, কারো একজন খুব দুর্বল রাষ্ট্রের পক্ষে এগুলো উগান্ডার পক্ষেও সম্ভব ছিল। এবং মার্কিনীদের পক্ষ থেকে আরেকটা জিনিস বলা হয়েছে, তারা এই হামলা 2-3 সপ্তাহ যাবত চলতে পারে, এবং কাতার, তুরস্ক সহ আরব দেশগুলো, সৌদি আরব সহ আরব দেশগুলোকে তারা এগুলো আগেই জানিয়ে রেখেছিল। তার মানে এই যে এই দেশগুলো যে নানান কথা বলছিল, এগুলো ছিল আকাশপথ ব্যবহার করতে দেব না, চরম মিথ্যাচার আর কি। হ্যাঁ, তো এখন এই হামলার ফলে আমরা যদি আমার প্রশ্নটা যেটা ছিল, মার্কিন যুক্তরাষ্ট্র যদি সরাসরি, এটা কি তাদের এই আফগানিস্তান, ভিয়েতনামের মতো অবস্থা? আরেকটা জিনিস আপনাকে, এই হামলা কিন্তু তারা শুধু ইসরায়েল থেকেই শুরু করেনি, তারা এই সিরিয়া, তারপরে আজারবাইজান এবং ইরাকের কুর্দি এলাকাকেও কাজে লেগেছে। আপনারা দেখছিলেন যে সিরিয়া থেকে মার্কিন সৈন্য চলে গেছে। তারা কই চলে গেছে? তারা কিন্তু সব ইরাকের কুর্দিস্তানে এসে জমায়েত আছে, ওইখান থেকে তারা এখন হামলা পরিচালনা করছে। এখন আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস, যুদ্ধের ইতিহাস কি দেখি? তারা ভিয়েতনামে যুদ্ধে চরম ভাবে হেরেছে। হ্যাঁ, তারপরে যেহেতু ইরান এখানে আপনার কনভেনশনাল ওয়ার করবে না, তারা অ্যাসিমেট্রিক ওয়ার করবে, তার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য আবার ভিয়েতনামের মতো আরেকটাতে তো স্বাদ আসে কিনা, এটা একটা দেখার বিষয়। আর মার্কিন যুক্তরাষ্ট্র নিজেকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাহিনী, সৈন্য বাহিনীর অধিকারী বলে দাবি করে, সর্বশ্রেষ্ঠ টেকনোলজির অধিকারী বলে দাবি করে। এখন বাস্তবতা দেখা যাবে যে এই যুদ্ধে তারা আসলে তাদের টেকনোলজি এবং বাহিনীকে কিভাবে মার্চ করায়। হ্যাঁ, এবং এটা তো আর 1960 আর 70-এর দশক না, সেটাই। সেই দশকেও তারা ভিয়েতনামীদের কাছে মার খেয়েছিল। তারপরে সর্বশেষ আপনি দেখেন আফগানিস্তান থেকেও কিন্তু তাদের পালিয়ে যেতে বাধ্য হয়েছে, সব অস্ত্র টস্ত্র সব। 1 সপ্তাহ সময় দিয়েছিল, 24 ঘন্টার মধ্যে। 24 ঘন্টার মধ্যে। এবং সকালবেলা আমরা ঘুম থেকে উঠে দেখলাম যে আমেরিকা আফগানিস্তান থেকে পালিয়ে গেছে, তাদের এত দামি দামি বিমান, যুদ্ধাস্ত্র রেখে। তার মানে দেখেন যে মার্কিনীরা যতই দাবি করুক, তারা আধুনিক যুদ্ধাস্ত্র দিয়ে কিন্তু যুদ্ধ হয় না, যুদ্ধ হয় টেকনিক এবং মনস্তাত্ত্বিক যে বিষয়গুলো, এগুলা দিয়ে। তো আপনি এখানে দেখবেন যে ইরানিদের বিরুদ্ধে কিন্তু সেই 1979 সালে যে ইরানের ইসলামী বিপ্লব হয়েছে, তখন থেকেই মার্কিনীরা এক ধরনের ছায়া যুদ্ধ চাপিয়ে দিয়েছিল ইরাকের মাধ্যমে। এবং ইরানের যে বাহিনী বর্তমান, তখন তারা ছিল একদম অপ্রস্তুত, দেশটা মাত্র বিপ্লব হয়েছে, কোনো সরকারও ঠিক মতো মার্চ করতেছে না, এখনকার বাংলাদেশের মতো অনেকটা সীমান্ত গুলাতে, এবং কাঁটাতারের দেওয়ার পর্যন্ত তাদের কাঁটাতার ছিল না। সেই অবস্থা থেকে কিন্তু এই যে ইরানের যে সেনাবাহিনী, তারা কিন্তু 10-12 বছরের একটা লম্বা সময় যুদ্ধের, প্র্যাকটিক্যাল যুদ্ধের অভিজ্ঞতা নিয়ে তৈরি হয়েছে। এবং তারা কিন্তু একই সাথে আপনি খেয়াল করবেন, ইরাকের ভিতরে তারা তাদের যোদ্ধাদের পাঠিয়েছে। তারা মার্কিনীদের অভিযোগ এগুলো যে ইয়েমেনে, লেবাননে, সিরিয়ায় সব জায়গায় যে ইরানের যে প্রক্সি আমরা বলি, প্রতিরোধ যোদ্ধা, বন্ধু গোষ্ঠী, এই সবগুলাকেই কিন্তু ইরানি সামরিক বাহিনীর প্রশিক্ষণ। এবং আমরা দেখতে পাই এই ক্ষেত্রে কিন্তু ইরানি বাহিনীগুলো অনেক সফল। তো এখন সেই মূল বাহিনীকে এখন তারা হামলা করেছে। এখন আমরা দেখতে পাবো যে রেজাল্ট কি। এবং আপনি একটা জিনিস খেয়াল করবেন যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে
মার্কিন যে ঘাঁটিগুলোতে আগে থেকেই কিন্তু 50,000 তারা স্বীকার করতো যে 50,000 সৈন্য কিন্তু এটা তো শুনি 1.5 লাখের মতো কাছাকাছি। তারা অফিসিয়ালি স্বীকার করে 50,000। আপনি সবসময় কিন্তু সামরিক বিষয়গুলো সবাই গোপন রাখে। এবং তাদের যে নতুন যে যুদ্ধ জাহাজ দুইটা নিয়ে এসেছে রণতরী বিমানবাহী রণতরী, ওগুলোতে আরো 10,000 আছে। তার মানে অফিসিয়ালি তাদের 60,000 যোদ্ধা এখানে এখন মজুদ আছে, কিন্তু বাস্তবে এই সংখ্যাটা আপনি যেটা বললেন 1.5 থেকে 2 লাখ হবে। তারা সব জায়গায় হিডেন করে রেখেছে। এখন তাদের তো যেহেতু আমরা দেখতে পেলাম যে 2-3 সপ্তাহ আগে থেকেই তারা এটা অপারেশন ডিক্লেয়ার করে ফেলছে গোপনে যে আমরা হামলা চালাবই। তার মানে তাদের সৈন্যদেরকে তো তারা নিশ্চয়ই আরো সামনের যুদ্ধ হলে কিভাবে স্থল হামলা করা যায় কিনা সেইটারও প্রস্তুতি নিয়ে রেখেছে। তো এই স্থল হামলা করতে গেলে তাদেরকে প্রথমে কিন্তু ইরাকে, আপনি জানেন ইরানও একটি শিয়া জন অধ্যুষিত রাষ্ট্র, এবং সেখানে হাসদা সাবি নামে একটা প্রতিরোধ যোদ্ধা গ্রুপ আছে স্থানীয়, এবং তারা কিন্তু খুবই শক্তিশালী। মার্কিন বাহিনীগুলোর উপরে তারা হামলা চালিয়েছে বিভিন্ন সময় ইরাকের ঘাঁটিগুলোতে, গ্রিন জোন টোন এইসব জায়গায়, এবং এগুলোতে নাস্তানাবো। তো এখন মার্কিনীরা যদি ইরানের বর্ডারে এসে হামলা করতে চায় তাহলে কিন্তু এই গোষ্ঠীগুলোকে কাভার করে তারপরে আসতে হবে। আচ্ছা, তার মানে আপনি বলছেন যে এটা পরীক্ষিত যুদ্ধের মাধ্যমে তৈরি হওয়া একটা জাতি, এবং তারা সেইভাবেই তৈরি করে তাদের যে বন্ধুগুলো আছে সামরিক সহায়তা সেভাবে তারা দিয়ে রাখছে। এই জন্য ইরানের জোটটা আছে, তাদের বাস্তব অভিজ্ঞতা আছে। তারপরে তাদের এই যে বন্ধু বাহিনী, বারবার খামিনি একটা কথা বলেছিল যে পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বলবে, তো উনি কথার কথা বলেননি, এটা বাস্তবতা। কিন্তু আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন, এই আপনাদের এই ইসরায়েলিরা এই যুদ্ধের নাম দিয়েছে শিল্ড অফ দ্য জিউস। আচ্ছা, এটা ধর্মকে টেনে নিয়ে আসছে। তারা ধর্মকে টেনে নিয়ে আসছে, তারা সব অপরাধ করতেছে কিন্তু আবার ধর্মকে টানছে। আপনি একটা জিনিস খেয়াল করবেন, তারা কিন্তু পুরোপুরি মিথ্যাচারের মধ্য দিয়ে এসেছে। মার্কিনীরা বলেন, ইসরায়েলিরা বলেন। আপনি চাইনিজ একজন কয়েক হাজার বছরের পুরনো যে যুদ্ধ নিয়ে তার একটা বই আছে, সানজু তার নাম, তার বইয়ের নাম হলো অ্যাক্ট অফ ওয়ার। সেই বইয়ে কিন্তু সেই বইয়ের ইয়েতে কিন্তু বলা আছে যে যুদ্ধের সময় সব সময় বাহিনীগুলো মিথ্যা তথ্য প্রচার করে। সেটা কিন্তু এই হাজার হাজার বছর আগে থেকে। এবং আপনি আমাদের এই যে একজন সামরিক বিশ্লেষক আছে বাংলাদেশে খুব জনপ্রিয়, মেজর ডেলিজ খান, অবসরপ্রাপ্ত, তো উনি কিন্তু একটা তথ্য আজকে সকালে দেখলাম তার এক মন্তব্যে, যে ইরানি জাতির ভূখণ্ডটাই এরকম যে কেউ এইখানে গত 4,000 বছরে এই দেশটিতে কেউ দখল করতে পারছে এরকম রেকর্ড নাই। এবং ওনার বক্তব্য হলো যে এখনো যে মার্কিনীরা এখানে পরাজিত হবে তার কোনো সন্দেহ নাই। সে একজন সামরিক বাহিনীর লোক হিসেবে এবং সামরিক বিশ্লেষক হিসেবে এই ধরনের কথা বলেছে। এখন আমরা সামনে দেখব যে আসলে এই যে আল্লাহ তাআলার যে বিশেষ প্রাকৃতিক সুবিধা ইরানকে দিয়েছে, চারদিকে পর্বত বেষ্টিত এবং দুই দিকে সাগর, ওদিকে কাস্পিয়ান সাগরের পার্ট, এইদিকে পারস্য উপসাগর। আমি একটু আপনার কাছে এখন তো যুদ্ধটা মোটামুটি শুরুই বলা যায়, তা রাশিয়া চীনের অবস্থানটা কিভাবে ছোট্ট করে যদি বলতে, তার বলার আগে আমি আপনাকে প্রশ্নটা ছুড়ে দিলাম, আমি একটু কমেন্ট সেকশন থেকে ঘুরে আসি। কষ্টা নামে আমাদের এক বন্ধু লিখছেন, এই যুদ্ধ ইসরায়েল একাই করবে, অন্য কোনো দেশ আসতে না পারে, এই জন্য আমেরিকা এত আয়োজনের আশা। আপনার মন্তব্য সঠিকও হতে পারে, ধন্যবাদ আপনাকে। সাইদুজ্জামান উনি লিখছেন, ইরান রাশিয়া চীনের ঐক্য কতদিন টেকার সম্ভাবনা, এটা যদি টেকে তাহলে 39 সালে বিশ্বযুদ্ধের সময় কার অক্ষ তৈরি হয়ে ভারসাম্য তৈরি হয়। উনি একটা গঠনমূলক আলোচনা করেছেন, ধন্যবাদ আপনাকে। আপনাদের জিও পলিটিক্স সম্বন্ধে যে ধারণা খুবই চমৎকার। ফাকরুদ্দিন চৌধুরী উনি লিখছেন, নো নিড অফ এক্সপিরিয়েন্স হুইচ ইজ লটেড ক্যান বি। উনি আসলে ইরানের পক্ষে কথা বলেছেন, ধন্যবাদ আপনাকে। এমডি মিজান লিখছেন, রাশিয়া থাকবে কিনা, ইরানের পক্ষে চীন সবসময় থাকবে। তো এটা আসলে যে যেহেতু ইরান এবং রাশিয়া আর একটা ঐতিহ্যগতভাবে বন্ধুত্ব ছিল না, কিন্তু এখন বিশেষ করে ইউক্রেন যুদ্ধের পরে সামরিক লেনদেনে এটা একটা কৌশলী, এখন এখানে বন্ধু বলে কিছু না, সবই যার কৌশলী বন্ধু, মিত্রতা আমরা বলে থাকি। রায়হান কবির রাজু লিখছেন, আপনাদের অনুষ্ঠান দেখছি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকেও। আর জাহাঙ্গীর হোসেন উনি লিখছেন, উনি বগুড়া থেকে দেখেন, আপনার কাছে অনুরোধ হলো আপনি দেখছেন বগুড়াবাসীদের আমাদের সালাম জানাবেন এবং আমাদের অনুষ্ঠানটা আপনারা সেখানে শেয়ার করবেন। আচ্ছা ভাই, ওই কমেন্ট পড়ার আগে আপনাকে একটা আমি প্রশ্ন করি, রাশিয়ার চীনের ভূমিকাটা এখন, তার আগে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে ইরানে যে সরাসরি হামলা, এটা কিন্তু দ্রুত আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, এবং এটা যতটা না ইরানের জন্য, ওয়াশিংটনের জন্য এই মুহূর্তে এটা সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ, কারণ তাদের এখন মান-ইজ্জতের প্রশ্ন হয়ে আছে। আর এখানে আপনি রাশিয়া এবং চীনের ভূমিকা
সবাই কিন্তু তার তার মতো করে ফ্যাসিলিটিস নিতে চায়। রাশিয়া একদিকে বলতেছে যে ইসরায়েলে তার 22 লক্ষ দ্বৈত নাগরিক আছে, তারা ইসরায়েলের নাগরিক, তারা রুশ বংশোদ্ভূত এবং ইহুদি। তো তাহলে রাশিয়া তাদের স্বার্থ দেখবে, এই জন্য সে কখনো সরাসরি ইসরায়েলে আক্রমণে যাবে না। কিন্তু সে টেকনিক্যালি আবার করছে কি, যে যেহেতু এই মুহূর্তে সে ইউক্রেন এবং ইউরোপের সাথে সমস্যা জড়িত, সে কিন্তু এই চান্সটা নিবেই এবং সে একদিকে ইসরায়েলকেও এদিকে সেভ করতেছে, আবার ইরানে কিন্তু সে S-300-400 দিয়েছে। এবং আপনি খেয়াল করবেন ইরানিরা কিন্তু এই যে রাশিয়ান S-300-400 এর সাথে চাইনিজ কোয়ান্টাম যে রাডার এইটা ব্যবহার করতেছে এবং তাদের নিজস্ব যে বাবর, এই তিনটাকে সমন্বয় করে। এবং আমরা যেটা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখলাম যে চীনের যে প্রায় 500 মতো স্যাটেলাইট এই মধ্যপ্রাচ্যের আকাশে তারা এখন এটাকে সমবেত করেছে। এবং সর্বশেষ চীনা স্যাটেলাইটের মাধ্যমে মার্কিন যুদ্ধজাহাজের উপস্থিতি, ইসরায়েলের কোথায় কোথায় সব বিমানগুলো অবস্থান, মানে মিনিটে মিনিটে ডাটাগুলা তারা ইরানকে দিচ্ছে। তার মানে এখন কিন্তু আমাদের সামনে এখন বাস্তব হয়ে যাচ্ছে যে আসলে যদিও এটা অসম যুদ্ধ, হ্যাঁ, কারণ প্রচলিত সাধারণ হিসাবে আমরা যতটুকু জানি যে ইরান একটা এশিয়ান দেশ এবং অত অর্থনৈতিক সমস্যা জর্জরিত, রাজনৈতিক সমস্যা জর্জরিত, হ্যাঁ, তার সাথে তারা হয়তো ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধা, ইরাকের প্রতিরোধ যোদ্ধা, লেবাননের প্রতিরোধ যোদ্ধা এবং বিভিন্ন জায়গায় এরকম প্রতিরোধ যোদ্ধারা তাদের আঞ্চলিক বলের অংশ, এবং ফিলিস্তিনেরও কিছু প্রতিরোধ যোদ্ধা তাদের পক্ষে থাকবে। তো এদেরকে সাথে নিয়ে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনীকে, যারা বলে যে আমরা সবচেয়ে শক্তিশালী বাহিনী, আমরা সবচেয়ে শক্তিশালী অস্ত্রের অধিকারী, প্রযুক্তির অধিকারী, তাদেরকে কিভাবে মোকাবেলা করে। এবং এখন কিন্তু চীনা এবং রাশিয়ান অস্ত্রের একটা পরীক্ষাও হয়ে যাবে, কারণ চীনও খুঁজতেছিল একটা বড় যুদ্ধ, যে যুদ্ধের মাধ্যমে তারা এইসব কিছুটা অংশ দেখেছিল তারা ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধে, এবং সফল হয়েছিল, যে এটা কিভাবে তারা কাজ করতে পারে। পশ্চিমারা সবসময়, আতিক ভাই আপনি জানেন, একটা ব্যঙ্গ করে চীনের সবকিছু নেই, মেড ইন চায়নাকে হাস্যকর, কিন্তু তাদের ইকুইপমেন্ট কিন্তু এবার দেখেছে, তাদের তৈরি যে ট্রেন দিয়ে কিন্তু রাফালকে, বিশ্ববিখ্যাত ফ্রান্সের রাফালকে ভূপাতিত করা হয়েছে। খোদ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বারবার বলেছে 6টা থেকে 7টা, এত সংখ্যা না হলে হয়েছে, এটা বাস্তবতা। এখন এখানে আরেকটা জিনিস, এখন তো এই যে হরমুজ প্রণালী এবং বাবাল মানদেব প্রণালীতে ইরানিরা কি রিয়েক্ট করতেছে এটা আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ। এবং আমাদের সামনে এখন এইটাই মূল বিষয় যে যুক্তরাষ্ট্র কি এখন এই দীর্ঘযুদ্ধে জড়াবে, কারণ ইরানিরা যদি মার খায় তারা তো পাল্টা মার না দিয়ে থামবে না। তো এখন মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এটা একটা ইজ্জতকে মামলা হয়, সেটাই আমরা দেখব পরবর্তী সপ্তাহ বা দিনগুলোতে, কারণ এটা খুব একটা সহজ হবে না। আতিক ভাই যেভাবে বলছিলেন, শুধু আমরা বলছি না, আপনি বিভিন্ন বিশ্বের মিডিয়াগুলোতে জানো সুপ্রিয় দর্শক, আপনারা দেখেন যে এটা একটা কঠিন যুদ্ধ হবে মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি। এবং আমার সবচেয়ে এখন দেখার বিষয় বাংলাদেশ সরকার এটা কিভাবে রিসিভ করে, কারণ এই যুদ্ধটা যদি দীর্ঘস্থায়ী হয় পৃথিবীর সব অঞ্চল এবং সব দেশ এফেক্ট করবে, বিশেষ করে যারা জ্বালানির জন্য অন্যদের উপর নির্ভরশীল, এবং বাংলাদেশ অবশ্যই জ্বালানির জন্য মধ্যপ্রাচ্যে তেলের উপর নির্ভরশীল। এই বন্ধ হয়ে গেলে আমাদের সরকারের এখন উচিত সুন্দর করে এটা নতুন করে পরিকল্পনা সাজানো, কারণ এই অবস্থায় আমাদের টিকে থাকাটাই অর্থনৈতিক ভাবে আমাদের ধাক্কা আসার সম্ভাবনা, কারণ যুদ্ধ যেখানে পৃথিবীর যে প্রান্তে হোক আজ আপনার ঘরে এসে পড়বে, এটা হচ্ছে মূল কথা। তো সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগের আজকে এই পর্বটা আপনাদের কেমন লেগেছে আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের এখানে আপনারা জানতে চাচ্ছেন, আরো জানতে চান জিওপলিটিক্যাল যে কোনো ব্যাপারে, আমরা চেষ্টা করবো সে বিষয়ে আলাপ আলোচনা করার জন্য। আমাদের অনুষ্ঠান পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন সেটাও কমেন্টে জানিয়ে দেন। আর আমাদের বিশ্ব সংযোগ আপনারা যে অনুষ্ঠানটা আমরা করি আপনাদের জন্য করি, এই জন্য পুরোটা দেখে তারপর লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।